Hello, it's Tonik Bashar from the PhD third year of Biological Sciences and Bioengineering of IIT Kanpur. And today's lecture will be the fourth lecture on biodiversity and conservation. লাস্ট দিন আমরা পড়েছিলাম ই অবধি লাস্ট দিন আমরা পড়েছিলাম প্রজাতি অঞ্চল সম্পর্ক এবং স্পিসিস এরিয়া রিলেশনশিপ, সেটা সম্পর্কে কি করে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স এর সেটার ডেফিনেশন আসে এবং যায়, সেটা সম্পর্কে আমরা দেখেছিলাম। আজ যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে কি লেখা আছে, বাস্তুতন্ত্রে প্রজাতি বৈচিত্র্যের গুরুত্ব। প্রজাতি বৈচিত্র্যের গুরুত্ব এবং প্রজাতি বৈচিত্র্যের গুরুত্বের মধ্যে দুজন বিখ্যাত সায়েন্টিস্ট এবং তাদের যে ইকোলজিতে অবদান রয়েছে, তাদের সেখান থেকে কি এক্সপেরিমেন্ট করেছিলেন এবং সেখান থেকে তারা কি জানতে পারেন, সেই দুটো নিয়ে আজকে আমি ডিসকাশন করব। প্রথম জন হচ্ছেন গিয়ে ডেভিড টিলম্যান এবং পরের জন হচ্ছেন গিয়ে পল এলরিক। তারা কি থিওরি দিয়েছিলেন, সেটার উপর কিভাবে ডিপেন্ড করে আমরা কোনো একটা বাস্তুতন্ত্রে কোনো একটা প্রজাতির গুরুত্ব সম্পর্কে জানতে পারি, সেটা নিয়ে কিন্তু আজকের ডিসকাশন শুরু হবে। তো বাস্তুতন্ত্রে প্রজাতির বৈচিত্র্যের গুরুত্ব। ওকে, তোমরা হয়তো অনেকে শুনবে, অনেক জায়গায় এই কথাটা বলা হয় যে আমাদেরকে জীব বৈচিত্র্য সংরক্ষণ করতে হবে, বাস্তুতন্ত্র যাতে সঠিকভাবে বজায় থাকে সেই বিষয়ে আমাদেরকে নজর রাখতে হবে, এবং পৃথিবী থেকে যে ধীরে ধীরে প্রজাতি বিলুপ্ত হচ্ছে অনেক, সেটা আমাদেরকে বন্ধ করতে হবে। এটা নতুন করে আলাদা করে ক্লাস টুয়েলভে তোমাদের বলবার দরকার নেই, এটা আমরা অনেকদিন আগে থেকেই কিন্তু জানি এবং সেটা কিন্তু অনেকদিন আগে থেকে ক্লাসে পড়ানো হয়। কিন্তু আজকে আমরা দেখবো যে ঠিক কখন থেকে আমরা এই বিষয়ে জ্ঞান লাভ করতে শুরু করলাম, এবং এই যে সায়েন্সটা রয়েছে এই সায়েন্সের পিছনে পায়োনিয়ার কারা, অর্থাৎ কারা এই সায়েন্সটাকে জনপ্রিয় করে এবং তার প্রয়োজনীয়তাটাকে উপলব্ধি করায়। তো কোনো একটা বাস্তুতন্ত্রে কিরকম ভাবে তার বায়োডাইভার্সিটি বা প্রজাতি বৈচিত্র্য যেটা বলা হয় সেটা কিরকম ভাবে সেই বাস্তুতন্ত্রের সাথে লিঙ্ক, সেটা জানার জন্য একটা এক্সপেরিমেন্ট হয়। সেই এক্সপেরিমেন্টটাকে বলা হয় সিডার ক্রিক এক্সপেরিমেন্ট। ওকে, এটা কে করেছিলেন? এটা করেছিলেন ডেভিড টিলম্যান। এটার দ্বারা কি কি জানা যায়? এটার দ্বারা সোজা কথায় বাস্তুতন্ত্রে জীব বৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে জানা যায়। ওকে, তো বেসিক্যালি ডেভিড টিলম্যান কি করেছিলেন সেটা সম্পর্কে যদি আমরা দেখি, ডেভিড টিলম্যান এক্সপেরিমেন্ট। ডেভিড টিলম্যান কি করেছিলেন, তিনি অনেকগুলো কৃত্রিম জমিতে নতুন করে বাস্তুতন্ত্র গঠনের চেষ্টা করেন, এবং প্রত্যেক বাস্তুতন্ত্র কি হবে, প্রত্যেকটি যে আলাদা আলাদা ছিল বাস্তুতন্ত্র, গাছেদের জীববৈচিত্র্য নিয়ন্ত্রণ করেন। তো বেসিক্যালি তিনি কি করেছিলেন, এরকম
একটা সিডার ক্রিক বলে একটা কি রয়েছে, রিজার্ভ রয়েছে। রিজার্ভ বলতে বনভূমি টাইপের জায়গা রয়েছে। তো সেখানে তিনি কি করেছিলেন, সেখানে তিনি এরকম অনেকগুলো প্লট চয়েস করেন। ওকে, প্লট চয়েস করেন এবং সেগুলোতে তিনি কি করেছিলেন, কেবলমাত্র উম, হুম ধরা যাক এটা প্রথম প্লট, এবং সেই প্রথম প্লটে তিনি কি করেছিলেন, কেবলমাত্র একটি একবীজপত্রী উদ্ভিদ, ওকে, অনেকগুলো প্লট নিয়েছিলেন, তার মধ্যে প্রথম প্লটে কি করেছিলেন, 1 নম্বর প্লটটাতে শুধুমাত্র একবীজপত্রী উদ্ভিদদেরকে রেখেছিলেন। ওকে, 2 নম্বর প্লটে কি করেছিলেন, দুটো একবীজপত্রী উদ্ভিদ লাগান। ওকে, হুম 3 নম্বরটাতে কি করেন, 3 নম্বরটাতে চারটে, 4 নম্বরটাতে কি করেন, 8টে গাছ লাগান, এবং 5 নম্বরটাতে 16টা, যেখানে কি ছিল, যেখানে সিম্বু গোত্রীয় উদ্ভিদও ছিল। তো প্রথম প্লটে কেবলমাত্র এক প্রকারের উদ্ভিদ থাকবে, দ্বিতীয় প্লটে কেবলমাত্র দুটো, 3 নম্বরটাতে চারটে, 4 নম্বরটাতে আটটে, আটটে উদ্ভিদের কি প্রজাতি গেল। এবং তার পরেরটাতে 16খানা। অর্থাৎ তিনি কি করেছিলেন, তিনি আলাদা আলাদা করে, এবং প্রত্যেকটা প্লট কত ছিল, 4 মিটার বাই 4 মিটার। ওকে, প্রত্যেক প্লটের ক্ষেত্রফল কত ছিল, 4 × 4 মিটার স্কোয়ার। ওকে, তো এটা ছিল হচ্ছে টিলম্যানের এক্সপেরিমেন্ট, যেখানে তিনি কি করেছিলেন, যে প্রথম প্লটে কেবলমাত্র একটি একবীজপত্রী উদ্ভিদ দিয়েই তিনি একটা ছোট ইকোসিস্টেম বানানোর চেষ্টা করেছিলেন। 2 নম্বরটাতে তিনি দুটো গাছ, দুটো মানে একবীজপত্রী রাখেন, 3 নম্বরটাতে চারটে, আর 4 নম্বর থেকে কি করতে থাকেন, তিনি 8টে উদ্ভিদের প্রজাতি ইন্ট্রোডিউস করেন, যার মধ্যে দ্বিবীজপত্রীও ছিল 5 নম্বরটাতে 16খানা। এবং এরকম করেছিলেন যে 16খানা যেখানে উদ্ভিদের প্রজাতি রয়েছে, সেখানে একটা মিক্সচার অফ উদ্ভিদের প্রজাতি ছিল, অর্থাৎ নর্মাল ঘাস ছিল, কোনো একটা ছোট একবীজপত্রী উদ্ভিদ ছিল, অনেক সিম্বগোত্রীয় উদ্ভিদ ছিল। তো মোট কথা, যত কি করেছিলেন, যে তিনি এরকম কতগুলো প্লট বানিয়েছিলেন, যাতে আলাদা আলাদা ভাবে সেটার উদ্ভিদের যে বায়োডাইভার্সিটি আছে সেটাকে কিন্তু তিনি তৈরি করেছিলেন। যেটাতে যে প্লটে 16খানা প্রজাতি রয়েছে, তার কি হয়, তার বায়োডাইভার্সিটিকে হায়ার ধরা হয়, এবং যে প্লটে কেবলমাত্র একটা উদ্ভিদ আছে, লিখে দিই, যে প্লটে 16টা উদ্ভিদ প্রজাতি, 16টা উদ্ভিদ প্রজাতি রয়েছে, তার বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য সব থেকে বেশি, এবং যে প্লটে, প্লট আমি কেন বলছি, প্লট এই জন্য বলছি কারণ এই ধরনের এক্সপেরিমেন্ট গুলো যখন লাগানো হয় এগ্রিকালচারে বা প্ল্যান্ট সায়েন্সে বা কোথায়, এরকম ইকোলজিতে, তখন কিন্তু ওখানে সাইন্টিফিক ওয়ার্ড হিসেবে সেটাকে প্লট বলা হয়, যে এক্সপেরিমেন্টাল প্লট, নর্মাল প্লট, এগ্রিকালচারাল প্লট, তো এরকম বলা হয়, তার জন্য আমি প্লট বলছি।
ঠিক আছে। জীব বৈচিত্র্য সব থেকে বেশি বেশি এবং যে প্লটে কেবলমাত্র একটি প্রজাতি রয়েছে, উদ্ভিদ প্রজাতি রয়েছে, তার জীব বৈচিত্র্য সব থেকে কম। তার জীব বৈচিত্র্য সবচাইতে কম ধরা হয়। ওকে, ঠিক আছে। এর আগের দিন বলেছিলাম যে কোনো একটা জায়গায় বা কোনো একটা ইকোসিস্টেমে যত জীব থাকবে তার জীব বৈচিত্র্য, যত ধরনের জীব থাকবে তত তার জীব বৈচিত্র্য বেশি হবে, এবং যত কম ধরনের জীব থাকবে তত তার জীব বৈচিত্র্য ঠিক আছে কমবে। তো তিনি এরকম ভাবে কি করেছিলেন, তার এক্সপেরিমেন্টটা কিন্তু এখানেই শেষ হয়নি। তিনি কি করেন, ডেভিড টিলম্যান এরকম আরো অনেকগুলো প্লট তৈরি করেন, যেখানে তিনি বাইরে থেকে নাইট্রোজেন ফার্টিলাইজার, সরি, ফার্টিলাইজার ছড়িয়ে দেন। ওকে, প্রথমে একবার প্লটের ছবিগুলো দেখো। বেসিক্যালি এইগুলো হচ্ছে গিয়ে এক একটা করে প্লট গেল, এইগুলো হচ্ছে এক একটা করে প্লট। এই একটা প্লট, এই একটা প্লট, এখানে একটা প্লট, এখানে একটা প্লট, এরকম 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 অনেকগুলো প্লট ডেভিড টিলম্যান তৈরি করেছে। এবার ডেভিড টিলম্যানের কাছে দু রকমের এরকম প্লট ছিল। একটা তো প্লট গেল যেটা তোমাদেরকে বললাম যে অনেকটা এরকম ছিল, এর মধ্যে কত, একটা রয়েছে, এর মধ্যে দুটো রয়েছে, এর মধ্যে চারটে রয়েছে, এর মধ্যে আটখানা রয়েছে, এর মধ্যে 16খানা প্রজাতি রয়েছে। এর মধ্যে এক, দুই, চার, আট, 16। শুধু এই প্লট দুটো কিসের জন্য আলাদা, তিনি এই যে পাঁচখানা রয়েছে এখানে কোনো সার প্রয়োগ, নাইট্রোজেন ফার্টিলাইজার মানে কিন্তু সার, নাইট্রোজেন সার, আমি তখন ফার্টিলাইজার বলেছিলাম, অ্যাকচুয়ালি সার, কোনো সার প্রয়োগ করেননি। এবং সার প্রয়োগ করেন, এই ছিল ডেভিড টিলম্যানের ওভারঅল কি এক্সপেরিমেন্ট। উনি কি করেছিলেন, প্রথমে কোনো এরকম অনেকগুলো প্লট তৈরি করেন যার মধ্যে কি রয়েছে, জীব বৈচিত্র্য ডিপেন্ড। কিরকম ভাবে জীব বৈচিত্র্য ডিপেন্ড করে সেটা সম্পর্কে যদি আমরা দেখি, তাহলে এর জীব বৈচিত্র্য অনেকটা এরকম ভাবে ডিপেন্ড করতে পারে, যার মধ্যে 16 সেটা সব থেকে সবচাইতে বেশি, তার থেকে কম, তার থেকে কম, তার থেকে কম, এরকম ভাবে জীব বৈচিত্র্যের অনেকগুলো তিনি প্লট তৈরি করেন। এবং এই পরীক্ষাটি কবে করা হয়েছিল, নিয়ারলি 1982 সালে। এবং তার অনেক বছর পর ডেভিড কি করেছিলেন, তিনি কিসের মেজারমেন্ট নিয়েছিলেন সেটা সম্পর্কে একটু আমরা দেখব। তিনি কিসের ডেটা কালেক্ট করেন, ডাটা কালেকশন। ওকে, তো ডেভিড টিলম্যান কিসের কিসের ডেটা কালেকশন করেছিলেন, ডেভিড টিলম্যান কালেকশন করেছিলেন মেনলি তিন রকমের ডেটা। প্রথমটা ছিল হচ্ছে গিয়ে কি, প্রাইমারি প্রোডাক্টিভিটি, প্রাইমারি প্রোডাক্টিভিটি। দু নম্বরটা কি ছিল,
এক ছিল প্রাইমারি প্রোডাক্টিভিটি, 2 নম্বরটা ছিল হচ্ছে গিয়ে 3 নম্বরটা ছিল বাস্তুতন্ত্রের স্থিতিশীলতার সাথে। আর কি যুক্ত হবে বাস্তুতন্ত্রের স্থিতিশীলতার সাথে? তা ছিল হচ্ছে গিয়ে সার প্রয়োগের প্রভাব। ওকে, তো ধীরে ধীরে একে একে দেখি যে ডেভিড টিলম্যান কিরকম রেজাল্ট পেয়েছিলেন। প্রাইমারি প্রোডাক্টিভিটি মানে কি? নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বাস্তুতন্ত্রে যে শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে বলে কি? প্রাইমারি প্রোডাক্টিভিটি, তাই তো? ওকে, সে তো বুঝলাম প্রাইমারি প্রোডাক্টিভিটিটা কি জিনিস। কিন্তু টিলম্যান কি দেখেছিলেন? টিলম্যান দেখলেন যে 2, 4, 8, 16, না এরকম ভাবে না লিখে যাওয়া খালি। টিলম্যান কি দেখেছিলেন যে যে বাস্তুতন্ত্রে জীব বৈচিত্র্য বেশি ছিল তাদের প্রাইমারি প্রোডাকশন প্রাইমারি প্রোডাক্টিভিটি বেশি বৃদ্ধি পায়। ওকে, তো তিনি একটা জিনিস নোটিস করেছিলেন যে যখন তিনি প্রাইমারি প্রোডাক্টিভিটি যখন মেজার করেন বা ক্যালকুলেট করেন, তখন তিনি দেখতে পারেন তার যে প্লট গুলোর মধ্যে, যে এই প্লটটা ছিল যেখানে 16 হচ্ছে গিয়ে জীবেদের আহ, উদ্ভিদের প্রজাতি বৈচিত্র্য, সেই সব প্লটগুলির কিন্তু প্রাইমারি যে প্রোডাক্টিভিটি ছিল সেটা কিন্তু বেশি। এবার কথা হচ্ছে গিয়ে এখানে একটু কনফিউজ হবে না যে এরকম কোনো সিদ্ধান্ত ছিল না যে এখানে একটা প্রজাতির গাছ আছে মানে এখানে একটা প্রজাতির 50টা গাছ, সরি 80টা গাছ থাকলো, এবং এখানে 16 প্রজাতির গাছ আছে মানে প্রত্যেকটা থেকে পাঁচটা পাঁচটা করে মোট 80টা গাছই থাকবে। অর্থাৎ এক্সপেরিমেন্টে যখন শুরু করা হয়েছিল তখন কিন্তু প্রত্যেকটা প্লটে ইকোসিস্টেমের যে প্রাইমারি প্রোডাক্টিভিটি ছিল সেটা কিন্তু, সরি, ইকোসিস্টেমে যে প্রাইমারি প্রোডাক্টিভিটি হওয়ার জন্য প্রত্যেকটা ইকোসিস্টেমে যে পরিমাণ উদ্ভিদের প্রয়োজন ছিল সেটা কিন্তু ছিল। কিন্তু যত সময় যায়, যখন তিনি অনেক দিন পর টিলম্যান যখন ডেটা কালেক্ট করেন, তখন তিনি কি দেখতে পারেন যে যে বাস্তুতন্ত্রগুলোতে বেশি পরিমাণে উদ্ভিদের জীব বৈচিত্র্য ছিল সেগুলো কিন্তু প্রাইমারি প্রোডাক্টিভিটি কিন্তু সেগুলোর অনেকটা বেশি ছিল। তো এটা হচ্ছে গিয়ে একটা তার স্বীকারোক্তি ছিল, তিনি এইরকম একটা পেয়েছিলেন। এবার বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা, এই কথাটা বলতে তিনি বলতে চেয়েছিলেন যে স্টেবিলিটি অফ দ্য ইকোসিস্টেম বলে তিনি একটা মতবাদ দেন। সেটা কি ছিল? সেটা এরকম ছিল যে যে বাস্তুতন্ত্রে জীব বৈচিত্র্য বেশি থাকে তারা কি হয়, প্রতিকূল পরিবেশ তাড়াতাড়ি সুস্থ বা রিকভার হতে পারে।
এই কথাটার অর্থটা কি? এই কথাটার অর্থটা হচ্ছে গিয়ে যে ধরা যাক এখানে যে প্লট গুলো আছে, এই প্লট গুলোর মধ্যে কোনো একটাতে কোনো একটা আহ কি বলা যায়, হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়ে গেল, তো সব জায়গাতে একটা জলের ঘাটতি দেখা যাবে সবগুলো প্লটে। কিন্তু অ্যাকর্ডিং টু ডেভিড টিলম্যান, তিনি বলতে চেয়েছিলেন যে যে প্লটটাতে স্পিসিস বৈচিত্র্য বা প্রজাতি বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্য যাই বলি না কেন, সব থেকে বেশি, কেবলমাত্র সেই যে প্লট গুলো ছিল যেগুলোতে জীব বৈচিত্র্য সব থেকে বেশি, সেগুলোতে কিন্তু খুব বেশি পরিমাণে প্রতিকূল পরিবেশে প্রভাব পড়ে না। অর্থাৎ যে যত স্পিসিস ডাইভার্সিটি বেশি থাকবে, সেখানে কিন্তু প্রতিকূল পরিবেশে সেই ইকোসিস্টেমটা কিন্তু খারাপ হয়ে যাবে। ওকে, গেল। এবং অন্যদিকে যে ইকোসিস্টেম গুলোতে কেবলমাত্র একটা বা দুটো প্রজাতি ছিল, তারা কি হলো, তারা কিন্তু প্রতিকূল পরিবেশে খুব তাড়াতাড়ি কিন্তু নিজেরা বিলুপ্ত হয়ে যাওয়া শুরু করলো। তো এর থেকে তিনি একটা সিদ্ধান্তে আসেন যে কোনো ইকোসিস্টেমে যত তো জীববৈচিত্র্য থাকবে, তাদের কিন্তু প্রতিকূল পরিবেশে সার্ভাইভ করা বা প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার ক্ষমতা কিন্তু তত আরো বেশি। অর্থাৎ বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা বৃদ্ধি পায় যদি জীববৈচিত্র্য বৃদ্ধি পায়। ওকে, এই জিনিসটাকে আরো একটু ভালোভাবে লেখা যেত, যাই হোক। তো এই দুটো ছিল ডেভিড টিলম্যানের। এবং তার পরে যেখানে তিনি এই এক্সপেরিমেন্টটা করেছিলেন যে কিছু সংখ্যক প্লটে তিনি কোনো রকমের নাইট্রোজেন, সরি, সার প্রয়োগ করেননি, এবং কিছু কিছুতে তিনি সার প্রয়োগ করেন। এবং এখানে তিনি একটা অদ্ভুত জিনিস দেখেন যে যখন বাইরে থেকে কৃত্রিম সার প্রয়োগ করা হয়, সেই বাস্তুতন্ত্রের প্রাইমারি প্রোডাক্টিভিটি যেটা আছে, সেটা বৃদ্ধি পায়। কিন্তু তারপর সেটা হ্রাস পেতে থাকে। এবং একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ডেভিড টিলম্যান নোটিস করেছিলেন, সেটা হচ্ছে যে সার প্রয়োগে বাস্তুতন্ত্রের কি হয়, জীববৈচিত্র্য কমে যায়। তো এই ছিল ডেভিড টিলম্যানের পরীক্ষা, এবং সেখান থেকে তিনি কি কি অবজারভেশন করেছিলেন। প্রথম অবজারভেশনটা ছিল যে কোনো জায়গায়, যেটা কোনো একটা বাস্তুতন্ত্রে যদি জীব বৈচিত্র্য বেশি হয়, তাহলে তার কি হবে, প্রাইমারি প্রোডাক্টিভিটিও কিন্তু বেশি হবে। অন্যদিকে দ্বিতীয়টা ছিল যে বাস্তুতন্ত্রে যত বেশি থাকবে, তারা কি হবে, প্রতিকূল পরিবেশে সেই জীব বৈচিত্র্য, সেই ইকোসিস্টেম কিন্তু একদম পুরো কোলাপস বা ভেঙে ভেঙে যাবে না, বরঞ্চ সেই প্রতিকূল পরিবেশ থেকে সে তাড়াতাড়ি আরো সুস্থ হয়ে উঠবে এবং তাড়াতাড়ি ঠিক হতে পারে। তো যত জীব বৈচিত্র্য বেশি থাকবে, সেই ইকোসিস্টেম তত তাড়াতাড়ি রিকভারি করবে। এবং তিনি এটাও লক্ষ্য করেন যে যখন সার প্রয়োগ করা হচ্ছে, যে বাস্তুতন্ত্রগুলোতে সার প্রয়োগ করা হচ্ছে, সেটাতে কি দেখা যাচ্ছে, সার প্রয়োগের পরে সঙ্গে সঙ্গে একটা
প্রাইমারি প্রোডাক্টিভিটিতে কিন্তু একটা ইনক্রিজ আসছে, বা প্রাইমারি প্রোডাক্টিভিটি কিন্তু হঠাৎ করে বেড়ে যাচ্ছে। কিন্তু তারপর কিন্তু প্রাইমারি প্রোডাক্টিভিটি আস্তে আস্তে ডিক্রিজ করে। এবং সর্বশেষে তিনি এটাও দেখতে পারেন যে যে বাস্তুতন্ত্রগুলোতে বাইরে থেকে সার প্রয়োগ করা হয়েছে কৃত্রিম ভাবে, সেখানে জীব বৈচিত্র্য ধীরে ধীরে হ্রাস। তো এই যে এই তিনটে কারণ ছিল, এই তিনটে যে কনক্লুশন ছিল টিলম্যানের স্টাডিতে, সেগুলো থেকে তারা কোন ধারণায় অবতীর্ণ হন এবং কিভাবে তিনি বুঝতে পারেন যে কোনো একটা জীব বৈচিত্র্যে সমস্ত জীবেদের কি অবদান থাকে কোনো একটা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমকে গঠনগতভাবে সঠিক রাখবার জন্য। ওকে। তো টিলম্যান কি করেছিলেন? ওকে, টিলম্যানের পরীক্ষায় সিদ্ধান্ত কি কি ছিল? টিলম্যানের পরীক্ষার প্রথম সিদ্ধান্ত ছিল এটা, সেটাকে বলা হয় ইন্স্যুরেন্স হাইপোথিসিস। ইন্স্যুরেন্স হাইপোথিসিসে তিনি কি বলে যে কোনো বাস্তুতন্ত্রে কোনো একটি জীব প্রত্যেক প্রজাতির কিছু ভূমিকা থাকে। তাই যদি সেই প্রজাতি বিলুপ্ত হয়ে যায়, তাহলে ইকোসিস্টেম কি হবে? ইকোসিস্টেমের উপর তার প্রভাব পড়ে। গেল। কিন্তু বাস্তুতন্ত্রে যদি জীববৈচিত্র্য আগে থেকেই বেশি থাকে, আগে থেকেই বেশি থাকে, তাহলে তাহলে কি হয়? বাস্তুতন্ত্রে যদি জীববৈচিত্র্য আগে থেকেই বেশি থাকে, তাহলে কোনো একটি প্রজাতি বিলুপ্ত হলে অন্য প্রজাতি সেই কাজ করে বা ভূমিকা গ্রহণ করে। তাই বেশি জীববৈচিত্র্য সমন্বিত বাস্তুতন্ত্র কি হয়? বেশি স্থিতিশীল হয়। গেল। এই কথাটার কি অর্থ দাঁড়ায়? একটা প্রথমে এক্সাম্পল নেওয়া যাক। সেটা হচ্ছে গিয়ে, ধরা যাক এখানে অনেক গাছ আছে, এরকম একটা বনভূমি রয়েছে। এবার এখানে কি আছে? এখানে দু রকমের
এখানে প্রচুর, সরি, এখানে ধরা যাক দু রকমের ইয়ার এক রকমের ইয়েও রয়েছে, হার্বিভোর অ্যানিমেলও রয়েছে যারা কি খায়, পাতা বা ভেজিটেরিয়ান ডায়েট থাকে। ওকে, এই গেল, এরা হচ্ছে গিয়ে হার্বিভোর গেল। এবার হার্বিভোরদের উপরে কি হচ্ছে, কে থাকে, ধরা যাক হার্বিভোরদেরকে, এটা ধরা যাক হলুদ দিয়ে হরিণ রয়েছে, এবং লাল দিয়ে কি থাকা গেল, সিংহ, এবং এটা দিয়ে বাঘ। ওকে, তো এবার এবার দেখা গেল কোনো একটা কারণে বা কোনো একটা রোগের প্রাদুর্ভাবের ফলে এই বনভূমিতে কি হয়েছে, ধীরে ধীরে লায়ন যারা রয়েছে তারা মারা যাচ্ছে। ওকে, এবং পরবর্তীতে কি দেখা যাবে, পরবর্তীতে দেখা গেল যে এবার লায়নের গুরুত্বটা কোথায়, লায়নের গুরুত্বটা এখানে যে লায়নরা কি করে, সিংহেরা বা মাংসাশী প্রাণীরা কি করবে, হরিণদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করবে। আর হরিণদেরকে যদি খাদ্য হিসাবে গ্রহণ না করে তারা কি করবে, তারা সমস্ত গাছপালা যা কিছু আছে সবকিছুকে খেয়ে নেবে এবং ইকোসিস্টেম কিন্তু খারাপ হয়ে যাবে। তার জন্য কি হয়, তার জন্য হরিণের পপুলেশনকে বা হরিণের বংশ বিস্তারকে একটা নির্দিষ্ট পর্যায়ে রাখার জন্য কি বনভূমিতে মাংসাশী প্রাণীদেরকেও প্রয়োজন হয়। তো এবার ধরা যাক এরকম একটা বনভূমি থেকে দু রকমের মাংসাশী প্রাণীরা রয়েছে, এক বাঘ আর একটা সিংহ। এবার কোনো একটা কারণে সেখান থেকে কি হলো, কোনো একটা রোগের কারণে সেখান থেকে সিংহরা সব বিলুপ্ত হতে শুরু করে। ওকে, তো এবার যদি সিংহরা বিলুপ্ত হয়ে অল্প সংখ্যকে পরিণত হয় তাহলে কি অ্যাজিউম করা যেতে পারে, যে না, যেহেতু সিংহের সংখ্যা কমে গেছে তাই হয়তো হরিণদের সংখ্যা বৃদ্ধি পাবে। যেহেতু সিংহরা আর আগের মতো হরিণদেরকে, আগে বেশি ছিল এখন সেই তুলনায় তারা কম শিকার করছে সিংহদের প্রজাতিরা, এবং এর ফলে কি হচ্ছে, গাছপালা ধ্বংস হচ্ছে, তো ইকোসিস্টেমের ব্যালেন্স দুর্বল হচ্ছে। কিন্তু টিলম্যান কি বলেন, টিলম্যান বলেন যে এরকম সিংহের মতো যদি অনেক অনেক কার্নিভোরাস অ্যানিমেল থাকে, সেখানকার যদি জীব বৈচিত্র্য বেশি হয় তাহলে কি হবে, এখানে ধরা যাক এরপর থেকে হয়তো লায়নের সংখ্যা কমে গেছে সেখানে, কিন্তু কি হতে পারে, লায়ন যে কাজটা করছিল, যে হরিণদেরকে শিকার করা, সেটা হয়তো এখন টাইগাররা করছে। অর্থাৎ ইন্স্যুরেন্স হাইপোথিসিস এটাই বলে যে কোনো একটা বাস্তুতন্ত্রে প্রত্যেকটা জীবের কোনো না কোনো কাজ রয়েছে, এবং বাস্তুতন্ত্রে সেই জীবের অবলুপ্তি হলে কি হয়, বাস্তুতন্ত্রের উপর তার নেগেটিভ প্রভাব বা খারাপ প্রভাব পড়ে। এবার কোনো একটা বাস্তুতন্ত্রে যদি আগে থেকেই জীব বৈচিত্র্য বেশি থাকে এবং সেখান থেকে একটা প্রজাতি বিলুপ্ত হয়ে যায়, তাহলে কি হয়, সেই প্রজাতি যে কাজটা করছিল সেই কাজটা এখন অন্য কোনো একটা প্রজাতি করবে। কারণ কি ছিল, কারণ আগে থেকে জীব বৈচিত্র্য অনেকটা বেশি ছিল, তাই একই কাজ করতে পারে এরকম অনেক প্রজাতি কিন্তু আগে থেকে উপস্থিত ছিল। তো এর জন্য কি হলো, ধীরে 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 কিন্তু যে ইকোসিস্টেম যেটা খারাপ হয়ে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু হলো না। কেন হলো না, যেহেতু জীব বৈচিত্র্য বেশি ছিল, এবং জীব বৈচিত্র্যে একটা ইকোসিস্টেমে অনেক সংখ্যক প্রাণী বা উদ্ভিদের সেম ভূমিকা রয়েছে, কোনো একটা অবলুপ্ত হলে পরে অন্য আরেকজন তার জায়গায় সহজেই আসতে পারে। তাই জীব বৈচিত্র্য যদি বেশি হয় তাই জন্য কি দেখা যায়, যে সেটার স্টেবিলিটি কিন্তু, সেই ইকোসিস্টেমের স্টেবিলিটি কিন্তু বেশি, সেই ইকোসিস্টেম সহজে কিন্তু খারাপ হবে না, এবং প্লাস কি হয়, তারা ধীরে 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 জিনিস রিকভার করে নেয়। তো এটাই বেসিক্যালি টিলম্যান বলতে চেয়েছিলেন, যে যত জীব বৈচিত্র্য বেশি হবে তত কি হবে, সেই ইকোসিস্টেমের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। এবার টিলম্যান কিন্তু এখানেই থামেননি, টিলম্যান এরপর কি করলেন, ওকে, তো টিলম্যানের দ্বিতীয়টা কি ছিল, পরিপূর্ণতা, সরি, এটাকে ইংরেজিতে না লিখে আগে বাংলায় লিখছি, যে সম্পদের ব্যবহার বা রিসোর্স ইউটিলাইজেশন।
এটা সম্পর্কে তিনি কি বলেন যে কোনো ইকোসিস্টেমের অন্তর্গত প্রজাতিদের মধ্যে সম্পদের ব্যবহার নিয়ে কি থাকতে পারে, তারতম্য থাকতে পারে। সেটা তো বুঝলাম যে কোনো একটা ইকোসিস্টেমের অন্তর্গত প্রজাতিদের মধ্যে সম্পদের ব্যবহার নিয়ে তারতম্য থাকতে পারে। কিরকম তারতম্য থাকতে পারে? যে যেমন কোনো গাছ উম দিনের বেলা, দিনের বেলা বলবো না, দিনের যে সময় সব থেকে বেশি সৌরশক্তি ব্যবহার করে অন্য উদ্ভিদ অন্য সময় সৌরশক্তি ব্যবহার করে। তো এর দ্বারা কি বোঝা গেল? এর দ্বারা এই জিনিসটা বোঝা গেল, সাপোজ এটা একটা ইকোসিস্টেম ধরলাম, এই ইকোসিস্টেমে এখানে সূর্য, হুম, এবার এখানে কি হতে পারে? প্রথমে ধরা যাক যে অনেকটা কি রয়েছে, ঘাস জমি রয়েছে। এরপর কি রয়েছে? কিছুটা এলাকায় ছোট 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 একটু গাছ রয়েছে। এবং তার পরেরটাতে অনেক বড় বড় বৃক্ষ জাতীয় গাছ রয়েছে। ওকে, ছোট ছোট গাছ। ওকে, এগুলো কি আলাদা আলাদা করবো, এটাকে লেখা যাক বিরুৎ গুল্ম বৃক্ষ। এবার কোনো একটা ইকোসিস্টেমে গুল্ম, বৃক্ষ এবং বিরুৎ এই তিন জাতীয় উদ্ভিদই পাওয়া যাচ্ছে। তো সেখানে কি হবে, যেহেতু বিরুৎ জাতীয় উদ্ভিদরা কি হয় অনেকটা ছোট হয়, এবং গুল্ম জাতীয় কি হয় তার থেকে একটু বড় হয়, এবং বৃক্ষ জাতীয়রা তার থেকে বেশি হয়। এর থেকে কি হচ্ছে যে একে অপরকে এরা কিন্তু সূর্যের আলোর জন্য প্রতিহত করছে না। কারণ ঘাস হচ্ছে গিয়ে কার্পেট টাইপের, সোজা মাটির সাথে থাকবে, তার উপরে গুল্ম জাতীয় উদ্ভিদরা একটু ছোট ছোট হবে, এবং তার উপরে কি থাকবে, বৃক্ষ জাতীয় উদ্ভিদরা ছোট নেই, শুধুমাত্র কি হচ্ছে বৃক্ষ জাতীয় উদ্ভিদেরা আছে। এবার ধরা যাক শুধুমাত্র বৃক্ষ জাতীয় উদ্ভিদেরা বসবাস করছে। ওকে, এবার কোনো একটা ইকোসিস্টেমে যদি শুধুমাত্র বৃক্ষ জাতীয় উদ্ভিদেরা বসবাস করে, এদের মধ্যে কি হবে, এদের মধ্যে কিন্তু সূর্যের রশ্মি নিয়ে কিন্তু একটা কম্পিটিশন হবে, যে কে কত সূর্যের রশ্মি পাচ্ছে। আগে কিন্তু ব্যাপারটা এরকম ছিল না, আগে ব্যাপারটা ছিল দু একটা বৃক্ষ নিজেদের মধ্যে যতখানি সৌরশক্তি প্রয়োজন ততখানি পাচ্ছে, আর যতখানি অল্প কিছু শক্তি যেটা হয়তো অতটা কাজের না, সেটা কি করছে, সেটা বৃক্ষের জন্য খুব বেশি কাজের না হলেও বিরুৎ বা গুল্ম জাতীয় উদ্ভিদের জন্য কিন্তু কাজের ছিল। এবার কোন একটা জায়গায় শুধু বৃক্ষ জাতীয় উদ্ভিদই আছে, তারা কি করছে, তারা প্রচুর পরিমাণে সূর্যের শক্তি নিচ্ছে, কিন্তু একে অপরের উপরে কি করছে, শ্যাডোও দিচ্ছে। যেহেতু বৃক্ষ জাতীয় উদ্ভিদ, তার জন্য কি হচ্ছে, তার জন্য প্রচুর ছায়া হচ্ছে, এবং এই ছায়ার জন্য কি হচ্ছে,
অনেক সৌরশক্তি কিন্তু অপচয় হচ্ছে, যেটা লোকজন ইউজ করতে পারছে না। তো এখানে এই এক্সাম্পল থেকে আমরা কি বুঝতে পারি? এই এক্সাম্পল থেকে আমরা বুঝতে পারি যে কোনো একটা ইকোসিস্টেমে যত জীব বৈচিত্র্য থাকবে, সে তত বেশি পরিমাণে কি করতে পারবে, সেই ইকোসিস্টেমে সমস্ত সম্পদকে ব্যবহার করতে পারবে। আর যদি যত সম্পদ ব্যবহার হবে, কোনো একটা ইকোসিস্টেমের যত রিসোর্স ধীরে ধীরে ইউজ হবে, তত কি হবে, সেই ইকোসিস্টেম তত ফ্লোরিশ করবে, অর্থাৎ সেই ইকোসিস্টেম তত আরো ভালোভাবে বেড়ে উঠবে। তো এর থেকে কি বোঝা যায় যে জীব বৈচিত্র্য যত বেশি হবে, সেটার মধ্যে রিসোর্স ইউটিলাইজেশন বেশি হবে বা সম্পদের ব্যবহার তত ভালো হবে, এবং সেই ইকোসিস্টেম ধীরে ধীরে আরো বৃদ্ধি পাবে। তো এটাই ছিল টিলম্যানের দ্বিতীয় কনক্লুশন, যে কোন ইকোসিস্টেম জীব বৈচিত্র্য যত বেশি হবে, তার সম্পদের ব্যবহার কি হবে, আরো বেশি হবে, এবং সেই ইকোসিস্টেম আরো বৃদ্ধি পাবে। গেল? তো এটা ছিল আহ টিলম্যানের দ্বিতীয় কনক্লুশন। এবার 3 নম্বর কনক্লুশন কি ছিল? 3 নম্বর কনক্লুশন ছিল যে সার প্রয়োগ, ও সরি, 3 নম্বর পপুলেশন ছিল হচ্ছে বাইরে থেকে ইকোসিস্টেমকে কৃত্রিম ভাবে প্রভাবিত করার চেষ্টা করলে তার জীববৈচিত্র্য কমে যায়। সেটা তো আমরা আগেও কনক্লুশনে পড়েছি। এবার লেটস সি কিরকম ভাবে জিনিসটা অ্যাকচুয়ালি কাজ করে। তোমরা যারা ফার্ম ফ্যামিলি বা চাষি পরিবার থেকে আছো, তাদের কিন্তু এই জিনিসটা সম্পর্কে একটু আইডিয়া থাকা উচিত যে কোনো একটা জমিতে যেদিন ইউরিয়া ছড়িয়ে দেবে, তার কিছুদিন অল্প পরের দিয়ে দেখবে যে চারিদিকে প্রচুর এরকম শৈবাল জন্মে গেছে। তোমার পছন্দ যে গাছ তুমি লাগিয়েছো, সেই গাছের সাথে সাথে কি হচ্ছে, প্রচুর পরিমাণে শৈবাল জন্মে যাবে বা জন্মে যায়। এর কারণটা কি? কারণটা হচ্ছে যে যখন তুমি ইউরিয়া দিচ্ছ, সেই ইউরিয়াটাকে, হয়তো কোনো একটা ধানের জমিতে ইউরিয়া দেওয়া হলো, এবার সেই ধান ইউরিয়াটাকে যতটা ভালোভাবে ব্যবহার করে, হয়তো তার থেকে ওই অ্যালগি বা শৈবাল যে যেগুলো রয়েছে, সেগুলো আরো অনেকটা ভালো রকম ভাবে সেই কি জানি বলে, ইউরিয়াকে ব্যবহার করতে পারছে। তো সার প্রয়োগের ফলে কি হয়েছিল, বলা হয় যে সার প্রয়োগে কোনো একটি মাত্র প্রজাতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, এবং সেই জন্য কি হবে, অন্য প্রজাতির ওপর প্রজাতিদের ওপর অন্য প্রজাতিদের ওপর কি হবে, অন্য প্রজাতিদের ওপর কম্পিটিশন বৃদ্ধি পাবে। আর আমরা কি জানি, যত কম্পিটিশন কোনো একটা প্রজাতির জন্য বাড়তে থাকে, তার কি হবে, তার জন্য তার সংখ্যাও কমতে থাকে। তো এই জন্যই, যেহেতু কম্পিটিশন বেড়ে যায়, তাই কি হয়, প্রজাতির জীব বৈচিত্র্য
কমে যায়। গেল। আর যে কথাটা আমি বলছিলাম যে ধানের খেতে ইউরিয়া দিলে তার পরদিন দেখবে ধান যত রানা বড় হয়েছে তার তুলনায় কিন্তু অন্যান্য শৈবাল, ছত্রাক, আরো যা যা জিনিস রয়েছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। এবার তুমি যদি সেই কৃষি জমিটাকে আনঅ্যাটেন্ডেড রেখে দাও, অর্থাৎ তুমি তারপর আর কিছুই করছো না, তাহলে কি দেখবে যে ধান আর বড় হবে না, তার তুলনায় ওই শৈবালরাই চারিদিকে ছড়িয়ে যাবে। এর জন্য অনেক সময় কি করা হয়, ইউরিয়া দেওয়ার পরে কিন্তু যে নতুন ঘাস বা অন্যান্য কিছু জন্মায় তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। কারণ যে আগাছা রয়েছে তাদের কিন্তু নাইট্রোজেন বা অন্যান্য সার ব্যবহার করার যে অ্যাবিলিটি সেটা কিন্তু অনেকটা বেশি থাকে। তো এটাই হচ্ছে গিয়ে কথা ছিল যে যত তুমি বাইরে থেকে ইন্টারভেনশন করা সার প্রয়োগের ফলে, এতে হয়তো দেখা যাবে যে দু একটা স্পিসিস যারা খুব তাড়াতাড়ি কোনো একটা সম্পদ ব্যবহার করে তারা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে, এবং যেহেতু তারা খুব তাড়াতাড়ি রিসোর্স ইউটিলাইজ করতে পারে, কি হবে, তারা কোনো একটা ইকোসিস্টেমে সমস্ত সম্পদ নিজেদের জন্য ইউজ করবে, এবং এর জন্য অন্য প্রজাতিদের ওপর অ্যাকচুয়ালি কম্পিটিশন বা সার্ভাইভাল প্রেসার পড়বে। এবং যত সার্ভাইভাল প্রেসার বা কম্পিটিশন প্রেসার ইনক্রিজ হবে, সেই প্রজাতির সংখ্যাও কিন্তু ধীরে ধীরে কমবে। তো ইকোসিস্টেমে বাইরে থেকে এরকম হিউম্যান ইন্টারভেনশন করা সঠিক নয়, এটাও কিন্তু টিলম্যান বলেছিলেন। তো এই ছিল টিলম্যানের পরীক্ষা, এবং এই সেই টিলম্যান যিনি সিডার ক্রিক এক্সপেরিমেন্টের জন্য বিখ্যাত, এবং তিনিই প্রথম বলেছিলেন যে ইকোসিস্টেমে কিন্তু বাস্তুতন্ত্রে কিন্তু জীব বৈচিত্র্যের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঠিক আছে। তো এখানে আমরা কি লিখতে পারি, যে এই পরীক্ষার দ্বারা টিলম্যান সিদ্ধান্তে উপনীত হন যে ইকোসিস্টেমে প্রজাতি বৈচিত্র্যের, প্রজাতি না, জীব বৈচিত্র্য লিখে দেয়, জীব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঠিক আছে। তো এটাই ছিল টিলম্যানের ওভারঅল এক্সপেরিমেন্ট, এবং টিলম্যানের এক্সপেরিমেন্ট থেকে আমরা কি জানতে পারি, বইতে অতটা বড় করে দেওয়া নেই, যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়, তাই জন্য আমি কিছুটা সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করলাম টিলম্যানের এক্সপেরিমেন্ট গুলোকে। এর পরদিন আমরা পড়বো রিভেট পোপার হাইপোথিসিস, সেটাও জীব বৈচিত্র্য কিভাবে আমাদের ইকোসিস্টেমকে প্রভাবিত করে সেটার উপরেই বেস করে তৈরি করা। তো আজকে আমি এখানেই শেষ করছি, পরদিন আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবে, বাই।